সবাইকে স্বাগত জানাই অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আর তোমাদের যারা পশ্চিমবঙ্গ পুলিশের এক্সামের এসআই এবং কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য খুবই কার্যকরী এই ভিডিও। এখানে 10,000টা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন আমরা আলোচনা করি। এটা হচ্ছে সেট নাম্বার 10, ঠিক আছে। এর আগে আমি সেট নাম্বার 9টা আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেক 1 থেকে 5 নম্বরের যে সেটের কোয়েশ্চেনগুলো সেগুলো আমি পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, এটা তুমি নিতে পারো। এবং 10টা হয়ে গেছে এবং 6 থেকে যে 10 নম্বর সেটাও কিন্তু এই ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি ভিডিওটা শেষ করে এই দুটোই কোশ্চেনগুলো নিয়ে নিতে পারো পিডিএফ গুলো। বেশি দেরি করবো না, এবার শুরু করব। দেখো প্রথম প্রশ্ন বলছে ভারত তার প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতেছিল কবে? ভালো প্রশ্ন, স্পোর্টস থেকে বা খেলার থেকে প্রশ্ন এসছে। এবার দেখো, আমি প্রশ্নটা বলে প্রশ্নের উত্তরটা বলে চলে যেতে পারি, কিন্তু এই কোশ্চেনটা নাও আসতে পারে কোনো পরবর্তী পরীক্ষাতে, এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে সেই ইনফরমেশনটা কোথায় পাবো? তো সেই জন্য আমার এই 10,000 জিকের মধ্যে 10,000 জিকের পুরো সিরিজটার মধ্যে শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে উত্তর এবং ওই রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলো আমি তোমাকে দিয়ে থাকি। তাই একটা ভিডিওর লেন্থ যদি 20 মিনিট হয় বা 20 মিনিট হয়, সেখানে 20টা কোশ্চেন আনসার নয়, এখানে 200 খানা ইনফরমেশন তুমি পাবে সেম রিলেটেড কোশ্চেন। তাই এটা ভীষণই কার্যকরী হবে এবং তোমাদের প্রিপারেশনকে অনেক বেশি বেটার করবে। তাই খাতা বানাবে, এখান থেকে দেখতে পারবে তোমাদের ইনফরমেশনগুলো, যেগুলো জানা রিভিশন করে নেবে, যেগুলো না জানা সেগুলো খাতায় টুকে নেবে। এবং 2 সেকেন্ড নষ্ট করে আরও একটি কথা বলি যে এতে দুজনেরই ফায়দা হবে, তোমাদেরও লাভ হবে এবং আমারও লাভ হবে। তোমাদের অন্যান্য বন্ধু যারা রয়েছে, যারা একই পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, তাদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, তাদেরকে জানাও, তাদেরকে দেখো, তাহলে ওদেরও লাভ হবে এবং আমিও কি পাবো, একটু উৎসাহ পাবো পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আনার জন্য, ঠিক আছে। এবার আর কোনো কথা নয়, এবার পুরোপুরি মনোযোগ দিয়ে ভিডিওটি আমরা শেষ করব। চলো, প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাব এক্ষুনি। তার আগে এই চার্টটা দেখো কি বলেছে। ইন্ডিয়ান মেডেলিস্ট পুরো অলিম্পিকে 1900 সাল থেকে 16 সাল পর্যন্ত। দেখো প্রথম কোন ব্যক্তি অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, এই কোশ্চেনটা এসেছে এবং আবারও আসতে পারে। তাই তোমরা মনে রাখবে এই লোকটির নাম নরম্যান পিচকার্ড। নরম্যান পিচকার্ডই হচ্ছে প্রথম ইন্ডিয়ান যিনি 1900 সালে প্যারিস অলিম্পিকে পার্টিসিপেট করেছিল ভারতীয় হিসেবে, এবং তিনি সিলভার জিতেছিলেন দুটো ইভেন্টে। একটা হচ্ছে মেন্স 200 মিটার রান অ্যাথলিট ছিলেন তিনি, এবং আরেকটা ছিল 200 মিটার মেন্স 200 মিটার হার্ডেলে। একটা দেখবে দৌড়ের রানের ট্র্যাকের মধ্যে এরকম উঁচু একটা করা থাকে, ঠিক আছে, এখান থেকে জাম্প করে দৌড়তে লাগে, এরকম যে করা থাকে, এর মধ্যে জাম্প করে দৌড়তে লাগে, ওগুলোকে হার্ড বল, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ইনি তো পুরোপুরি ব্রিটিশার ছিলেন না, ইন্ডিয়ান ছিলেন না, তিনি ছিলেন হচ্ছে ইন্ডিয়ান ব্রিটিশার, ঠিক আছে। তার জন্ম কলকাতাতে হয়েছিল ঠিকই, এবং তিনি স্টুডেন্ট ছিলেন হচ্ছে সেন্ট জেভিয়ার্সের, কিন্তু তিনি সম্পূর্ণ ভারতীয় ছিলেন না। তাহলে আনসারটা হবে এইটাই, প্রথম ভারতীয় হিসেবে কে, এটা। এবং যদি বলে যে প্রথম ভারতীয়রা বা পুরোপুরি কমপ্লিট ইন্ডিয়ানসরা কবে পার্টিসিপেট করে, সেটার আনসার হয়ে যাবে এইটা। 1928 সালে আমস্টারডামের যে অলিম্পিকটা হয়েছিল সেখানে, সেটা দলগতভাবে ইন্ডিয়ান হকি টিম পার্টিসিপেট করেছিল এবং প্রথম গোল্ড মেডেল জিতেছিল, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন আসে হকিতে বা ভারতীয়রা প্রথম গোল্ড জিতেছিল কবে, সালটা মনে রাখবে 1928 সালে, ঠিক আছে। আর পার্টিসিপেশন হয়েছিল 1900 সালে, ঠিক আছে। এরপরে পরের বছর পরের বার 4 বছর পর হয়, 1 2 3 4 5 বার কনজিকিউটিভ পর ইন্ডিয়ান হকি টিম কি করে না, গোল্ড মেডেল জেতে, ঠিক আছে, মনে থাকবে। বেশ, এবার যদি বলি ইন্ডিভিজুয়ালি, যদি মনে করে ব্যক্তিগতভাবে আমাদের মেডেল কবে আসে, এনাকে যদি বাদ দিই, ইনি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান। যদি পুরো কমপ্লিট ইন্ডিয়ান বলে, তাহলে কেডি যাদব ছিলেন সম্পূর্ণ ভারতীয়, যিনি হচ্ছেন ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, এবং এটি ছিল 1952 সালে প্রথম ভারতীয় হিসাবে তিনি আমাদের অলিম্পিকের মেডেল নিয়ে আসে, ঠিক আছে। রেসলার ছিলেন একজন, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এরপরে আবার দেখো
সিক্স টাইম হকি আবার হচ্ছে গোল্ড জিতে, এটা হচ্ছে 56 সালে মেলবোর্নে, ঠিক আছে। এবার সিলভার জিতে আবার 7 নম্বর বার গোল্ড আবার জিতেছিল, সেটা হচ্ছে 64-তে, ঠিক আছে। হকি টিম ব্রোঞ্জ জিতেছিল আবার, ঠিক আছে, 1968 সালে। দেন এই লিস্টটা আবার দেখো, বলছে ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ জিতেছিল আবার, ঠিক আছে। তো এতটাই স্ট্রং ছিল ইন্ডিয়া হকিতে, ঠিক আছে। তো এত তোমার অলিম্পিকে মেডেল গুলো এসছে, এবং অষ্টম টাইম 8 টাইম তোমার গোল্ড মেডেল আবার জিতেছিল 1980 সালে। তারপরে এরপরে এই হকি টিম আবার জিতলো 2021-এ, যে জাপানে হয়েছিল না টোকিও অলিম্পিক, সেখানে হয়েছিল, জিতেছিল আবার, ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন আসে যে প্রথম ভারতীয় ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে জিতে হচ্ছে কেডি যাদব, দেখালাম ব্রোঞ্জ জিতেছিল, ঠিক আছে। এবার বলে মহিলাকে, ভারতীয় প্রথম মহিলা হচ্ছে কারনাম মালহেশ্বরী, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে মেডেল জিতেছিল। কি মেডেল? ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। কিসে? ওয়েট লিফটিং এ, এবং সালটা ছিল 2000 সাল, সিডনি অস্ট্রেলিয়াতে, মনে থাকবে। প্রথম মেল যদি বলে কেডি যাদব, ব্রোঞ্জ জিতেছিলেন, এবং প্রথম ফিমেল যদি বলে কারনাম মালহেশ্বরী, 2000 সাল, ঠিক আছে। আচ্ছা, প্রথম যদি বলা হয় গোল্ড মেডেল জিতে অলিম্পিকে জিতেছিল হকি টিম 1928 সালে, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। যদি বলা হয় প্রথম ভারতীয় যিনি গোল্ড মেডেলিস্ট, তিনি হচ্ছেন এই যে অভিনব বিন্দ্রা, এইটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিও, এই পুরো যে এটা দেখালাম, ঠিক আছে। তিনি প্রথম অভিনব বিন্দ্রা 2008 সালে তিনি শুটিংয়ে, রাইফেল শুটিংয়ে গোল্ড জিতেছিলেন। তারপরে এই 2021 সালে টোকিও অলিম্পিকে জিতেছিল হচ্ছে দ্বিতীয়বারের জন্য গোল্ড ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে নীরজ চোপড়া, ঠিক আছে, জ্যাভলিন থ্রোতে। এরপরে কিছু চেনা নাম আছে তোমাদের, সুশীল কুমার যেমন হচ্ছে তিনি দুবার জিতেছিলেন, রেসলার ছিলেন তিনি। তারপর হচ্ছে সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন প্লেয়ার, তিনি হচ্ছেন ব্রোঞ্জ জিতেছিলেন 2012 সালে। মেরি কমকে তোমরা ভালো মতনই চেনো, ব্রোঞ্জ জিতেছিলেন, তিনি হচ্ছেন আমাদের বক্সার, মণিপুরের বক্সার, 2000 সালে জিতেছিলেন। এই সমস্ত আর কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপরে পিভি সিন্ধু জিতেছিলেন, গগন নারেঙ্গ জিতেছিলেন, এগুলো সব কমন নেম স্পোর্টসের, ইন্ডিয়ান স্পোর্টস পার্সন, এরা সব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? আমরা প্রত্যেকে জানি 8 মিনিট 20 সেকেন্ড, প্রত্যেকে জানি, কিন্তু অপশনে দেখো নেই। এবার তাহলে কি করব? অপশনে যদি না থাকে এটাকে কনভার্ট করে নাও। 8 মিনিট ইন্টু 60 মোটামুটি 480, আর হচ্ছে 20 সেকেন্ড এখানে, তাহলে 500 সেকেন্ড হচ্ছে তোমার কি বলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, অপশন নাম্বার সি। আচ্ছা, ওইখানে একটা কোশ্চেন মিস হয়ে গেছিল, এই কোশ্চেনের আনসারটা ভালো হয়নি। এইখানে বলছিল যে প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতেছিল, উত্তরটা হয়ে যাবে 1928। গোল্ড জিতেছিল কারা জিতেছিল? হকিতে জিতেছিল। ইন্ডিভিজুয়ালি বললে ইন্ডিভিজুয়ালি গোল্ড জিতেছিল, ইন্ডিভিজুয়ালি গোল্ড 2008 সালে, ঠিক আছে। আর প্রথম অলিম্পিক মেডেল হয়েছিল আমাদের 1952 সালে, কেডি যাদব। প্রথম মহিলা কারনাম মালহেশ্বরী 2000 সালে, ঠিক আছে। আচ্ছা, পরে প্রশ্ন বলছে এনটিপিসি কত সালে গঠিত হয়? এনটিপিসি মানে হচ্ছে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা, ইংরেজিতে হচ্ছে ন্যাশনাল, পেনটা ডিস্টার্ব করা যাবে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন 1975 সালে তৈরি হয়। এবার এটা না একটা মহারত্ন কোম্পানি, এনটিপিসি, ঠিক আছে। এই এনটিপিসি মহারত্ন কোম্পানি, টোটাল আমাদের মহারত্ন কোম্পানি হচ্ছে 13টা রয়েছে। এবার এনটিপিসি সম্পর্কে এখানে প্রশ্ন আসছে, অন্য জায়গায় অন্য কোনো কোশ্চেন আসতে পারে, তাই এই লিস্টটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে। এবার এই লিস্টের মধ্যে রয়েছে ভারতবর্ষের যত মহারত্ন কোম্পানিগুলো রয়েছে। যেমন কিভাবে মনে রাখবো, ভেল খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন গেল খুব ইম্পর্টেন্ট, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া 1984 সালে তৈরি হয়। এনটিপিসি যে দেখো লিস্টের মধ্যে রয়েছে 1975 সালে তৈরি হয়েছে। ওএনজিসি ন্যাশনাল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসির ফুল ফর্মও চায় 1956 সালে তৈরি হয়েছিল। এই বছর এলআইসিও তৈরি হয়েছিল, এলআইসিও এই বছরই তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার গ্রিড এটা হচ্ছে 89-এ,
সেল ইম্পর্টেন্ট, সেলটা মনে রাখবে। সেলের পুরো নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। পুরো যে স্টিল কারখানাগুলো রয়েছে সেই স্টিলের যে মার্কেট সেটা ডিপেন্ড করে, সেটা নিয়ে তোমার কি বলে নিয়ন্ত্রণ করে হচ্ছে সেল। সেল মনে রাখবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 1954 সালে তৈরি হয়। যেগুলো বলছি ইম্পর্টেন্ট তার মানে ইম্পর্টেন্ট, ওকে। তারপর হচ্ছে অয়েল, অয়েল ইন্ডিয়া লিমিটেড, এটা তৈরি হচ্ছিল 1959 সালে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, টোটাল আছে 13টা। এবার 13টা কিভাবে মনে রাখবো? 13টা তো মনে রাখা সম্ভব নয়, যতটা সম্ভব ততটা মনে রাখার চেষ্টা করো। আমি যেইভাবে তোমাদের মনে রাখার জন্য বলছি সেইভাবেই মনে রাখবে। দেখো কিভাবে মনে রাখবে, 1 2 3 করে এইভাবে সিকোয়েন্সে মনে রাখো। সবার প্রথমে গেল 1, ভেল, গেল ভেল সেল, 3টে হয়ে গেল, গেল ভেল সেল, ঠিক আছে। ওএনজিসি 4 নম্বর, এনটিপিসি, ওএনজিসি এনটিপিসি 5টা, দেখো মনে থেকে যাবে, গেল ভেল সেল, ওএনজিসি এনটিপিসি, ওএনজিসি এনটিপিসি, ঠিক আছে। আচ্ছা, কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড ভীষণ ইম্পর্টেন্ট একটা, 6 নম্বরে, 6 নম্বরে কোল ইন্ডিয়া লিমিটেড। যদি কোল আসে, কোল ইন্ডিয়া লিমিটেড আসে, তাহলে অয়েল ইন্ডিয়া লিমিটেডও আসবে, ঠিক আছে। 7 নম্বরে, 7 খাতা তো মনেই থেকে যাবে, আর এই 7টাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর সাথে হচ্ছে পাওয়ার গ্রিড 8 নম্বর, এই 8টা মনে রাখো, ব্যাস তাহলেই যথেষ্ট। তাহলে টোটাল হচ্ছে কটা মহারত্ন? 13টা। এবার মহারত্ন কি? মহারত্ন কোম্পানি তাকেই বলবো যে সমস্ত কোম্পানি কনজিকিউটিভ 3 বছর 5,000 crore টাকা বেনিফিট করে, ঠিক আছে। সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা মহারত্ন কোম্পানির মর্যাদা দিয়ে থাকি। কিরকম হয়? সব থেকে যদি আমরা সবার উপরে থাকে হচ্ছে মহারত্ন, মহারত্ন কোম্পানি, টোটাল আছে 13টা, ওকে। তারপরে থাকে হচ্ছে নবরত্ন, নবরত্ন কোম্পানি। দেন হচ্ছে থাকে মিনিরত্ন। সবার প্রথমে কোম্পানিকে মিনিরত্ন হতে হবে, তারপরে টাইটেল পেতে হবে নবরত্নের, তারপরে হচ্ছে শেষে গিয়ে তোমার মহারত্ন হয়। এইটা মনে রেখে দিও। এগুলোকে পিএসইউ মানে হচ্ছে তোমার যত তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কোম্পানিগুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত কোম্পানি মানে আধা সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকার থেকে বিলং করে এবং হচ্ছে কিছুটা প্রাইভেট, এগুলোকে পিএসইউ বলা হয়, ঠিক আছে। পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ঠিক আছে, মনে রাখবে। মানে কাকে বলা হয় পিএসইউ? যেখানে কোম্পানিতে 51% বা তার বেশি শেয়ার যদি সরকারের থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলোকে বলা হয় পিএসইউ কোম্পানি। এগুলো প্রত্যেকটা কিন্তু পিএসইউ কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার রয়েছে এগুলোতে। নেক্সট, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ অবস্থিত হচ্ছে, বলো ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান, লিটল আন্দামান, কার নিকোবর, গ্রেট নিকোবর, এইটুকুনি হচ্ছে আন্দামান, এইটুকুনি হচ্ছে তোমার নিকোবর। ডানকান প্যাসেজ হচ্ছে এটা কি? এটা লিটল আন্দামান, তো এখানে ক্ষুদ্র আন্দামান। ক্ষুদ্র আন্দামান ও দক্ষিণ আন্দামানের মাঝখানে ডানকান প্যাসেজ রয়েছে, ঠিক আছে। আমি এটা নিয়ে আর বেশি দূর বলবো না, তার কারণ হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটা তোমরা দেখতে পারো, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে একদম প্রথমে টপে দিয়ে রাখবো। এইটা ম্যাপের থ্রুতে আমি বুঝিয়েছি, এখানে সব আন্দামান নিকোবর এবং হচ্ছে লাক্ষাদ্বীপ সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করা আছে। এখানে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, ডানকান প্যাসেজ, কতগুলো রাজধানী কি, কতগুলো আইল্যান্ড রয়েছে কি না, সমস্ত কিছু A to Z এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিও, এই রিলেটেড আর কোনো প্রশ্নে তোমাদের আটকাবে না। পরের প্রশ্ন বলছে নেপানগরে কি উৎপাদিত হয়? তোমরা অনেকেই জানো নেপানগরে নিউজ প্রিন্ট উৎপাদন। নেপানগর আছে কোথায়? মধ্যপ্রদেশে আছে। নেপানগর হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশে অবস্থিত নেপানগর। ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ প্রিন্টের জন্য। এটা তো নেপানগর, আর একটা আছে নেফা। নেফা, নেফার পুরো নাম হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। এইটা কোন রাজ্যকে বলা হয়? কোন রাজ্যের প্রাচীন নাম? এটা হচ্ছে অরুণাচল প্রদেশের, অরুণাচল প্রদেশের পুরনো নাম বা প্রাচীন নাম হচ্ছে নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। পরের প্রশ্ন বলছে রানার চরিত্রের স্রষ্টা কে? বাংলার আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো হয় না, বাংলা সাহিত্যের এই রিলেটেড কোশ্চেন্স কিন্তু মাস্ট তোমরা একটা দুটো পাবে। যারা প্র্যাকটিস সেট করো না তারা খুব ভালো জানো এই কোশ্চেনগুলোর ইম্পর্টেন্স। তো রানার লিখেছেন হচ্ছে
সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার। মতি নন্দীর একটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, যারা ক্লাস 10-এ নতুন সিলেবাসে পড়েছো তারা জানো। মতি নন্দীর হচ্ছে সাঁতার নিয়ে যে কাহিনীটি, নাম কি বলতো? কোনি। কোনি উপন্যাসের লেখক হচ্ছে মতি নন্দী, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরো কিছু চরিত্র রয়েছে, যেমন হচ্ছে ফেলুদা চরিত্র, তারপর হচ্ছে প্রফেসর শঙ্কর, তারিণী খুড়ো, এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা, ঠিক আছে। তারপরে ব্যোমকেশ, অজিত, এগুলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই রিলেটেড একটা ভিডিও যদি তোমরা চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। এই টপিকে একটা ভিডিও আলাদা স্পেসিফিক্যালি ভিডিও হবে, শুধুমাত্র কি বাংলার কিছু চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা, ঠিক আছে। টপিক ওখানে ডিটেলস আমি বলে দিলে তাহলে তোমাদের আর কোথাও খুঁজতে হবে না। নেক্সট কোশ্চেন বলি, আ নেশন ইন মেকিং এই বইটার রচয়িতাকে। আর নেশন ইন মেকিং আমি আগের প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম, এই প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, এখানে এই কোশ্চেনটাই চলে এসেছে, ঠিক আছে। তো উত্তরটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে নেশন ইন মেকিং। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে মুকুটহীন রাজা, বাংলার মুকুটহীন রাজা বলা হয়। দেখো, অন্য জায়গায় একটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রিলেটেড কোশ্চেন ছিল, সেখানে আমি এই বইটার নাম বলে দিয়েছিলাম, আর এখানে এই রিলেটেড কোশ্চেন চলে এসেছে। আজকে এই ইনফরমেশনটা দিলাম, অন্য কোথাও দেখবে এই কোশ্চেন চলে আসবে। সেই জন্যই বলা হয় যে, বারবার বলি আমি, একটা প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে যত আরো ইনফরমেশন আছে সেগুলো যদি থাকে, তোমার জানা থাকে, তাহলে বারবার কি হয়, শুনলে দেখলে এগুলো রিভিশন হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। ঠিক আছে, আর কি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অরবিন্দ ঘোষের বেশ কিছু বই আছে, তার মধ্যে দুটো বই তোমরা মনে রাখতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি। দুটো বই হচ্ছে, একটা হচ্ছে তোমার, একটা বই হচ্ছে দ্য লাইফ ডিভাইন, 1 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর মনে রাখতে পারো এসে অন দ্য গীতা, ইংরেজিতে লিখি এসএস অন দ্য গীতা, ঠিক আছে। এই দুটো বই ইম্পর্টেন্ট। আচ্ছা, এসে অন দ্য গীতা যদি বলে তাহলে হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা। আর যদি বলে গীতা রহস্য, এটাও প্রিভিয়াস আমি একটা কোনো না কোনো সেটে বলেছিলাম, গীতা রহস্য, এটা কিন্তু তিলকের রচনা, ঠিক আছে। তিলক রিলেটেড বই এটা, ঠিক আছে, গীতা রহস্য। অরবিন্দ ঘোষ কিন্তু 1908 সালে কোথায় ফেসে গেছিল? আলীনগর বোমা মামলাতে ফেসে গেছিল, ঠিক আছে। আলীনগরের বোমা মামলাতে, এই বোমা মামলা থেকে উদ্ধার করেছিল কে? তাকে চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, ব্যারিস্টার ছিলেন চিত্তরঞ্জন দাস। তারপরে তিনি কোথায় চলে যান? তারপর তিনি পন্ডুচেরিতে চলে যান, পুদুচেরি বর্তমান নাম। আর সেই পুদুচেরিতেই হচ্ছে তার আশ্রম রয়েছে, অ্যারোভিল নামে একটি জায়গা রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন, হাম্বানটোটা বন্দর, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, খুব নিউজে থাকে এটা। হাম্বানটোটা বন্দরটি কোন সাগরে? ম্যাপ দিয়ে দিয়েছি, বুঝতে পারছো, তাহলে দেশটা কি হবে? দেশটা হবে শ্রীলঙ্কা। তাহলে হাম্বানটোটা হচ্ছে শ্রীলঙ্কার একটি বন্দর। কোথায়? এই দেখো, এখানে দেখা আছে হাম্বানটোটা বন্দর। হাম্বানটোটা শ্রীলঙ্কার একদম দক্ষিণে, তার শ্রীলঙ্কার দক্ষিণে মানে কোন সাগর? শ্রীলঙ্কার দক্ষিণে মানে হচ্ছে ভারত মহাসাগর। কিভাবে মনে রাখবো ভারত মহাসাগর? এইভাবে মনে রাখতে পারো, ভারতবর্ষের ম্যাপটা এরকম, দক্ষিণ দিকটা এখানে শ্রীলঙ্কা, এখানে হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর একদম দক্ষিণে হচ্ছে তোমার ভারত মহাসাগর, ঠিক আছে। তো ভারত মহাসাগরের পরে হচ্ছে তোমার হাম্বানটোটা পোর্ট, যেটা চায়না ডেভেলপ করেছে, চীনের, ঠিক আছে, চীন মনে রাখবে। আর এই শ্রীলঙ্কার হচ্ছে একদম পুরনো যে প্রাচীনতম যে কি বলে তোমার রাজধানী, সেটা হচ্ছে অনুরাধাপুর ছিল, একদম প্রাচীনতম রাজধানী হচ্ছে অনুরাধাপুর, যে চোলাদের সময়, চালুক্যদের সময়, সেই সময় অনুরাধাপুর। তারপরে কলম্বো, এই যে কলম্বো তাদের মেন সিটি, এবং কলম্বোর কাছেই একটা শহর রয়েছে, সেটাকে বলা হয় শ্রী জয়বর্ধনে পুরাকট্টে, শ্রী জয়বর্ধনে, পুরো একটা সেন্টেন্স।
করতে, ঠিক আছে, পুরো একটা কি সেন্টেন্স একটা নামে। তো এই বর্তমান ক্যাপিটাল হচ্ছে এটা, ঠিক আছে, যেখানে তাদের পার্লামেন্ট রয়েছে। এবার আরেকটা ইনফরমেশন দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো এবং শোনো। এখানে একটা দেখতে পাচ্ছ জায়গা, যেটা হচ্ছে শ্রীলঙ্কার তোমার ইস্টে পরে পূর্ব দিকে, যেটা হচ্ছে তোমার ট্রিঙ্কোমালি বলে একটা লেখা রয়েছে, দেখো ট্রিঙ্কোমালি। এই ট্রিঙ্কোমালিতে ইন্ডিয়ার অয়েল রিজার্ভ রয়েছে, অয়েল রিজার্ভ। এখানে এই জায়গাটা লিজে নিয়েছি আমরা, ঠিক আছে, ভারতবর্ষ কি করেছে, ট্রিঙ্কোমালি শ্রীলঙ্কার এই জায়গাটা আমরা লিজে নিয়েছি, এটা নয়, এই জায়গাটা লিজে নিয়ে কি করবো আমরা, অয়েল রিজার্ভ করে রাখবো, ঠিক আছে, অয়েল রিজার্ভ। তো খেয়াল রেখে দিও, ট্রিঙ্কোমালি হাম্বানটোটা। ওকে, পরের প্রশ্ন বলছে মধুবনী, এক সেকেন্ড, মধুবনী লোকচিত্রের একটি শৈল, এটা একটা চিত্রকলা। এই চিত্রকলা ভারতবর্ষের কোন রাজ্যে দেখা যায়? এটা হচ্ছে ভারতবর্ষের জনপ্রিয় হচ্ছে বিহারের, নর্থ বিহারের মিথিলা পোর্শনে, ঠিক আছে, নর্থ বিহারের মিথিলাতে হচ্ছে তোমার এই মধুবনী আর্ট ফর্ম রয়েছে। আরেকটা আর্ট ফর্মের কথা বলি, যেটাকে বলা হয় কলমকারী। কলমকারী, এই কলমকারী এইটা হচ্ছে অরুণাচল প্রদেশে না, অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, তাহলে কলমকারী অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, বৃহত্তম পর্বতশ্রেণী কোনটা? এটা একদম শেষ প্রশ্ন, বৃহত্তম বলুক আর দীর্ঘতম বলুক, যাই বলুক, দীর্ঘতম উত্তর দেবে আন্দিজ। আন্দিজ পর্বত কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকাতে। পরে ম্যাপ দেখাচ্ছে ভালো করে, ঠিক আছে। আরাবল্লী কি? আরাবল্লী হচ্ছে পুরনো, প্রাচীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। আর আরাবল্লী হচ্ছে প্রাচীন ও ভঙ্গিল পর্বত, ভারতবর্ষে অবস্থিত। প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে আর কিছু জানো? ইউরাল মাউন্টেন, যেটা হচ্ছে তোমার এশিয়া আর ইউরোপের সীমানা করে, ইউরাল মাউন্টেন রাশিয়াতে রয়েছে, সেটাও কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আরাবল্লীও একটা সেম। আচ্ছা, আর কি, যদি দীর্ঘতম বলে আর যদি বৃহত্তম বলে তাহলে আন্দিজ আনসার হবে। আর যদি বলে উচ্চতম হলে আর কি, হিমালয়। পৃথিবীর প্রথম 10টি যে মাউন্টেন সর্বোচ্চ, সেগুলো হিমালয় পড়ে। এবার ম্যাপটা দেখো, এইখানে হচ্ছে এখান থেকে শুরু হয় একদম নর্থ পোর্শন থেকে, আমেরিকার এই নর্দার্ন পোর্শন থেকে এইভাবে করে এত একদম দক্ষিণে, তাহলে এতটা পুরোপুরি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা নয় কিন্তু, হ্যাঁ আমেরিকাটা, দক্ষিণ আমেরিকাকে ইয়ে করে কভার করে হচ্ছে তোমার আন্দিজ মাউন্টেন। এটা হচ্ছে বিশ্বের একদম দীর্ঘতম পর্বত শ্রেণী। আর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই যে এটা আকাঙ্কাগুয়া, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি লিখে দিই, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ শৃঙ্গ আকাঙ্কাগুয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। আর যদি বলা হয় যে নর্থ আমেরিকা, উত্তর আমেরিকাতে একটা পর্বতমালা রয়েছে রকি মাউন্টেন নাম শুনেছো নিশ্চয়ই, এটা হচ্ছে নর্থ আমেরিকা, ঠিক আছে, একটু বুঝে নিও, শর্টে লিখছি। ইউরোপে একটা খুব ইম্পর্টেন্ট মাউন্টেন রয়েছে, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে আলপসেই হচ্ছে তোমার অবস্থিত সুইজারল্যান্ডের যে চিত্রগুলো দেখতে পাও, ওটা আলপস মাউন্টেন, এটা হচ্ছে ইউরোপ, ঠিক আছে, ইউরোপ। আর আফ্রিকাতে একটা ইম্পর্টেন্ট আছে, আফ্রিকাটা কিলিমাঞ্জারো, ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকা, ঠিক আছে, ঠিক আছে। আর ইন্ডিয়া হচ্ছে হিমালয়, বুঝতেই পারো, মানে এশিয়াতে। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর হচ্ছে এখানে তোমার 6 থেকে 10 নম্বর যে যতগুলো সেট রয়েছে তার কম্বাইন্ড এমসিকিউজ যে পিডিএফ, সেটা আমি আপলোড করে দেবো। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।